এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রাখবো, মেদিনীপুরে আপনারা সকলেই জানেন প্রসূতি এক মহিলার মৃত্যু হয়েছিল কার জেরে, স্যালাইনের জেরে। আর ঠিক একই রকম ঘটনার সূত্রপাত আবারও রায়গঞ্জে। মেদিনীপুরের ঘটনার রেশ এখনো পর্যন্ত রায়গঞ্জ মেডিকেলে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হুঁশ ফেরেনি রায়গঞ্জে। জানার চেষ্টা করবো, দেখুন একবার ছবিটা একটু ভালো করে দেখুন। সেই একই রকম ডিএনএস, দেখুন সেই স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুতেও হুঁশ ফেরেনি রায়গঞ্জ মেডিকেলে। স্বাস্থ্য ভবনে নিষেধাজ্ঞার জারির 24 ঘন্টা পরও রায়গঞ্জ মেডিকেলে রমরমিয়ে ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। আমি আরও একবার রিপিট করছি, স্বাস্থ্য ভবনে নিষেধাজ্ঞা জারি 24 ঘন্টা পরও রায়গঞ্জ মেডিকেলে রমরমিয়ে ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবি তো ভয়ঙ্কর ছবি। মেদিনীপুরে যখন বারবার করে বলা হচ্ছে মেদিনীপুরের প্রসূতি শেখ একই মহিলা, এই একই রকমভাবেই এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন ব্যবহার করে তার মৃত্যু হয়েছিল। মেদিনীপুরের ঘটনা থেকে তো শিক্ষা নেওয়া উচিত ছিল রায়গঞ্জ মেডিকেলের, যেখানে রীতিমতো স্বাস্থ্য ভবন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 24 ঘন্টা তারপর পেরিয়ে গেলেও এখনও তারা এই ব্যবহার করছে কি করে? বিক্রম, তোমার সাউন্ড আসছে না। এক মাস আগে কিন্তু কর্ণাটকে এই ঘটনাটি ঘটে এবং কর্ণাটকে ঘটার পরে কিন্তু প্রথমে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয় এবং তার পরপরই দেখা যায় আরো বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং তার পরপরই কিন্তু বিভিন্ন তদন্তকারী কমিটি গঠন হয়। এই কমিটি গঠন হওয়ার পরে কিন্তু এই যে স্যালাইন কোম্পানি, সেই স্যালাইন কোম্পানি কোথায়? উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায়। যেই চোপড়া এলাকা কিন্তু বারংবার খবরের শিরোনামে ওঠে এবং সেই চোপড়া এলাকাতেই কিন্তু এই স্যালাইন কোম্পানিটি। এবং মূলত যেটা জানা যাচ্ছে, রায়গঞ্জ মেডিকেল কলেজে শুধু ডিএসএম না, শুধু আরএল স্যালাইনে যে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছিল গত দুদিন আগে যে মেদিনীপুরে, সেই আরএল স্যালাইন কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে চলছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজের যারা আধিকারিকরা রয়েছে তারা বলছেন যে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছে, এই স্যালাইন কিন্তু অবৈধভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বলে কিন্তু সমস্ত মেডিকেল কলেজকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পরপরই কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই স্যালাইনগুলি চলছে। মূলত এই বিক্রম, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে? হাসপাতাল কর্তৃপক্ষ তারা দাবি করছেন যে স্বাভাবিকভাবেই এটি খুবই ভয়ঙ্কর একটি বিষয়, কারণ তাদের ভয়ঙ্কর বিষয় অবশ্য তারা ব্যবহার করছেন, তারা নিজেরাই বলছেন ভয়ঙ্কর তারা ব্যবহার করছে। একদমই, কিন্তু তারা বলছেন যে তাদের করার কিছু নেই, কারণ গভর্নমেন্ট থেকেই কিন্তু তাদেরকে এই স্যালাইনগুলি দেওয়া হয়েছে এবং সেই স্যালাইনগুলি এখনো মজুত করা রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। প্রায় 7টি স্যালাইন কিন্তু এই কোম্পানির কিন্তু তৈরি হয় বলে কিন্তু হসপিটাল সূত্রে জানা যাচ্ছে এবং সেই 7টি স্যালাইন কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখনো কিন্তু মজুত করা রয়েছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু সমস্ত সেই স্যালাইনগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবে যারা পেশেন্ট পার্টিরা যারা রয়েছে তাদেরকে বলা হবে যে বাইরের থেকে স্যালাইন কিনে নিয়ে আসার জন্য, কারণ কার্যত দাঁড়িয়ে থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে এখনো যে এই যে চোপড়ার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি ছাড়া রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আর কোনো স্যালাইন নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে সমস্ত পেশেন্ট পার্টিগুলো থাকবে তাদেরকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বলা হবে যে তারা বাইরে থেকে যেন এই স্যালাইন কিনে নিয়ে আসা হয়, কারণ এই ঘটনা 24 ঘন্টা পরে গেলেও কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বলে দিয়েছে সমস্ত সার্জিক্যাল ওয়ার্ড, প্রসূতি বিভাগ ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ড, সমস্ত ওয়ার্ডের কিন্তু যারা নার্সরা রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে এই স্যালাইন যেন আর কোনো রোগীকে যেন না দেওয়া হয়। তবে তুমি একদম গ্রাউন্ড জিরোতে রয়েছো, একটু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যেতে পারে কি এই মোমেন্টে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে এসে ভিজিট করে কিন্তু তারা বেরিয়ে গিয়েছেন এবং তারা কিন্তু সমস্ত বিষয় কিন্তু তারা বলছেন এবং তারা স্বাভাবিকভাবেই কিন্তু দায় এড়িয়ে কিন্তু তাদের ঘাড়ে কিন্তু দায় নিতে চাচ্ছেন না। তারা দাবি করছেন যে উচ্চ পদস্থ আধিকারিক যারা রয়েছে তারাই কিন্তু এই স্যালাইনগুলিকে কিন্তু তারা কিন্তু হসপিটালে পাঠাতে হচ্ছে এবং স্বাভাবিক ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তারা এই স্যালাইনগুলি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। তাহলে প্রশ্ন চিহ্ন উঠছে যে যারা আধিকারিকরা রয়েছে প্রায় 1 মাস থেকে কিন্তু এই ঘটনা ঘটে যাচ্ছে। স্বাভাবিকভাবে ডিসেম্বরের 10 তারিখে এই যে স্যালাইন কোম্পানি রয়েছে চোপড়াতে সেটি কিন্তু প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যারা আধিকারিকরা যারা তদন্ত করতে গিয়েছিল সেখানে তাদের বিভিন্ন কোনো মেশিনের একটু সমস্যা দেখা দিয়েছে, কোনো পাইপ লাইনের সমস্যা দেখা দিয়ে গেছে এবং সমস্তটা মেরামত করার জন্য কিন্তু বলা হচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বুঝতে পেরেছি বিক্রম। দেখো, এখানে এক্ষেত্রে দুটো বিষয় উঠে আসতে পারে। এক,
স্বাস্থ্য দপ্তর থেকে রীতিমতো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে হয় তাদের কাছে কোনো খবর আসেনি এক, অথবা এরকম হতে পারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের কাছে খবর পৌঁছেছে কিন্তু তারা গাফিলতি করছে। এক্ষেত্রে কোনটা? দেখো অঞ্জন, যেটা মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে যে তাদের কাছে একটি অর্ডার এসেছিলেন, মানে লিখিত কোনো অর্ডার নেই, তাদের মৌখিক অর্ডার এসেছিলেন যে তাদের স্যালাইন গুলি বন্ধ করে দেওয়া যেন হয়। কিন্তু কথা হচ্ছে যে একটাই মেডিকেল কলেজের যারা আধিকারিকরা আছে তারা বলছেন তাদের কি করার আছে, কারণ এই মেডিকেল কলেজে সেই ফার্মাসি যে চোপড়ার যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি স্যালাইন ছাড়া আর কোনো স্যালাইন নেই। সেই ক্ষেত্রে তাদেরকে যদি অন্য কোনো স্যালাইন নিতে হবে সেই ক্ষেত্রে তাদেরকে অর্ডার করতে হবে, স্বাস্থ্য দপ্তরকে অর্ডার করতে হবে, জেলা স্বাস্থ্য দপ্তরকে অর্ডার করতে হবে। সেই ক্ষেত্রে তারা বলছেন স্বাস্থ্য দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরকে যদি তারা অর্ডার করে সেই ক্ষেত্রে তাদেরকে জবাবদিহি করতে হবে যে আপনার কাছে মজুত করা আছে স্যালাইন, তারপরেও আপনারা কেন স্যালাইন চাচ্ছেন। এই যে তাদের না বিক্রম, এক্ষেত্রে এই লজিক খাটে না। তার কারণ যেখানে স্বাস্থ্য দপ্তর থেকে বারবার করে বলে দেওয়া হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই স্যালাইন ব্যবহার করা যাবে না, সরাসরি সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাহলে তারা রিকুইজিশন পেপারে অবশ্যই সেটা লিখতে পারে যে এই জিনিসটাই রয়েছে তাদের কাছে, আর ঠিক সে কারণের জন্যই সেই মজুত করা জিনিস তারা ব্যবহার করতে পারবে না এবং তদ্রূপ তাদেরকে নতুন স্যালাইনের ব্যবস্থা করে দিতে হবে। এই লজিক কিন্তু এখানে খাটে না বিক্রম। একদমই। দেখো মেডিকেল কলেজ যে আধিকারিক রয়েছে বিদ্যুৎ ব্যানার্জি, তিনিও কিন্তু বলছেন যে এই স্যালাইনে কিন্তু মারা যেতে পারে লোক, কারণ মেদিনীপুরেও কিন্তু এই ঘটনা ঘটেছে এবং কর্ণাটকেও যে ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাদের উপরে কিন্তু তারা কিন্তু নিজেদের উপরে দায় নিতে চাচ্ছেন না, তারা কিন্তু সরাসরি দায় চলে দিচ্ছেন স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তরের উপরে। অর্থাৎ তারা এক প্রকার নেগলিজেন্সি করছেন, গাফিলতি করছেন। যখন খবর প্রকাশ করে তার পরপরই কিন্তু তারা বলেন যে সমস্ত স্যালাইন বন্ধ করে দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই সমস্ত স্যালাইন বন্ধ করে দেওয়া হচ্ছে। যে সমস্ত রোগীরা রয়েছে তাদেরকে বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসতে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে এটাই, গ্রামগঞ্জে থেকে কিন্তু এই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু রোগীরা আসে, বিভিন্ন কিন্তু বিহার সংলগ্ন এলাকা এবং উত্তর দিনাজপুরের কিন্তু কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ, এই যে গ্রাম্য এলাকা সেই মানুষগুলি আছে এবং যাদের পকেটে কিন্তু টাকাও অনেক সময় থাকে না, তারা কিন্তু প্রাইভেট চিকিৎসা না করতে পেরে এসেই কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসে। তাহলে কেন এখনো পর্যন্ত স্যালাইন গুলিকে নতুন স্যালাইন কেন আনা হচ্ছে না, কেন এখনো প্রশাসন টনক নড়ছে না, আর কখন প্রশাসনের টনক নড়বে? একজন প্রসূতি মা মৃত্যু হবে বা কারো মৃত্যু হওয়ার পরে কি মেডিকেল কলেজ নড়ে চড়ে বসবে? সেটাই কিন্তু বুঝতে পারছি বিক্রম। আরো একটা বিষয় যেটা জানার চেষ্টা করব, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তুমি রিপোর্টিং করছো ঠিক সেই মোমেন্টে এই স্যালাইন চলছে এরকম কতগুলো রোগী রয়েছে কিছু জানতে পারছো? দেখো ইতিমধ্যে যে আমরা ঘুরে দেখেছি এবং দেখার পরে কিন্তু আমরা দেখছি যে মিনিমাম 4 থেকে 5 জনের কিন্তু এই স্যালাইন চলছে। শুধু আরএস যে রয়েছে আরএল সেই স্যালাইন চলছে এবং ডিএস সেই স্যালাইনও কিন্তু চলছে, প্রায় 4 থেকে 5 জনের কিন্তু এই স্যালাইন চলছে। বিক্রম, আমি তোমাকে একটু বলবো, তুমি একটু এমার্জেন্সি ডিপার্টমেন্টে যাও, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার ঠিক পেছনে এমার্জেন্সি বিভাগ রয়েছে, তুমি একটু সেখানে যাও, একটু দেখার চেষ্টা করো যে ঠিক এই ঘটনা আর কতজনের সঙ্গে ঘটছে, তুমি একটু দেখতে পারবে, তুমি একটু প্লিজ যাও। দেখো একদমই আমরা ঢোকার চেষ্টা করবো মেডিকেল কলেজের ভিতরে এবং যেই আছে এবং সেই ক্ষেত্রে আধিকারিকরা যারা রয়েছে এবং সেই ক্ষেত্রে হসপিটালে ঢোকার এবং এই যে স্যালাইন চলছে সেই স্যালাইন নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কিন্তু যে সমস্ত ডিপার্টমেন্টদেরকে বলা হয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টরা কতটা নেটওয়ার্ক ইস্যু চলছে বুঝতেই পারছি। খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রীতিমতো কি ফিউরিয়াস পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। যেই মোমেন্টে আমরা এই খবর করছি ঘড়ি কাটা এখন 3:23 বাজে, এই সময়ও 4 থেকে 5 জনের এই স্যালাইন চলছে। কি ভয়ানক বিষয়। উল্টে যখন আমরা কথা বলতে চাইছি সেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, তারা বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য দপ্তর বা বিভিন্ন রকম অ্যালিবাই দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন তারা কি করে এই কাজগুলো করবেন, তাদের কাছে কোনো আর আলাদা কোনো অপশন নেই, তাদেরকে এই কাজ করতেই হতো, তাদেরকে এই স্যালাইন ব্যবহার করতেই হতো। এবং সবথেকে আশ্চর্যজনক বিষয়, তারা রিকুইজিশন জমা দেবে, সেই রিকুইজিশন জমা দিতে তাদের নাকি অনেক সমস্যা। রিকুইজিশন তারা জমা দিলে পরে তাদেরকে অনেক কিছু কোশ্চেন করা হবে। আচ্ছা, প্রশ্ন উঠছে কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ নাকি সাধারণ মানুষের জীবন? তার কারণ যে মোমেন্টে আমরা এই খবরটা করছি হয়তো লাখো লাখো মানুষ সেখানে যাচ্ছেন
এবং সেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, পরিষেবা নিচ্ছেন, সেই মানুষগুলোর জীবনের দাম বেশি নাকি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার দাম বেশি? কোশ্চেনের অ্যান্সার দিতে এত ভয় কিসের? যদি সত্যিই কোনো অসুবিধে না থেকে থাকে তাহলে এত সমস্যা কেন? আতঙ্কে রয়েছে রোগী এবং তাদের পরিজনেরা। বিশ্বাস করুন, যারা সাধারণ মানুষ তাদের এত কিছু তারা বোঝেন না। তারা বোঝেন না যে তাদের আদতেও কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন তারা সরকারি হাসপাতালে গেলে পরে। সেই সরকারি হাসপাতালের যদি এইরকম অবস্থা হয়, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেখানে স্বাস্থ্য দপ্তর বারবার নিষেধাজ্ঞা জারি করেছে, 24 ঘন্টা আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারপরেও এই স্যালাইন কী করে ব্যবহার হচ্ছে?